মাহবুবুর রহমানের বাংলাদেশ ইতিহাস বইয়ের আধুনিক যুগের 25 নম্বর অধ্যায়ে দেখা যায় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যের এক ভয়াবহ চিত্র। তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের রাজস্ব আয়ের 60% অর্জিত হতো পূর্ব পাকিস্তান বা বর্তমানের বাংলাদেশ থেকে, আর এর থেকে 75% দেয়া হতো পশ্চিম পাকিস্তানকে। বৈষম্যের অন্যতম মাত্রা ছিল সরকারি চাকরিতেও, জানিয়ে বর্তমান বাংলাদেশে এখনকার এই পরিস্থিতি। সরকারি চাকরির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের চাকরিতে 75% ছিল পশ্চিম পাকিস্তানি। এছাড়া কেন্দ্রীয় বেসামরিক চাকরিতে পশ্চিম পাকিস্তানের জন্য 84%, বৈদেশিক চাকরিতে 85%, স্থল বাহিনীতে 95%, নৌবাহিনীতে 80 থেকে 90% নিয়োগ হতো। সশস্ত্র বাহিনীতে পশ্চিম পাকিস্তানের সংখ্যা ছিল 5 লাখ, যেখানে পূর্ব পাকিস্তানে ছিল মাত্র 20,000। উন্নয়ন প্রকল্পের দিকে দেখলেও বাংলাদেশ চরম বৈষম্যের শিকার হয়েছে। 80 থেকে 96% পর্যন্ত বৈদেশিক সাহায্য বরাদ্দ করা হতো পশ্চিম পাকিস্তানে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও কৃষি ঋণের 80% ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের মরু অঞ্চল উন্নয়নে। 1947 সালে দেশভাগের 15 বছর পর বাংলাদেশের রাজস্ব খাতে ঘাটতি হয় 60 কোটি টাকা, আর অন্যদিকে পশ্চিম পাকিস্তানে উদ্বৃত্ত হয় 38 কোটি টাকা। শিক্ষাক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের শিক্ষার্থী বৃদ্ধি পায় 30 গুণ, যেখানে পূর্ব পাকিস্তানে বৃদ্ধি পায় মাত্র 5 গুণ। এভাবে শিক্ষা, চিকিৎসা, চাকুরি, অর্থনীতি, কৃষি, শিল্প সহ সকল ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয় পূর্ব পাকিস্তান বা বর্তমানের বাংলাদেশ। এমন বৈষম্যের বেড়াজাল থেকে নিজেদের মুক্ত করতে, নিজেদের অধিকার নিশ্চিত করতে ও স্বায়ত্ত শাসনের দাবিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বাঙালিরা। 69-এর গণ অভ্যুত্থান ও 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের জন্ম নেয়। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছেন সেই সব মুক্তিযোদ্ধাদের বিবেচনা করা হয় বাঙালি জাতির সূর্য সন্তান বা শ্রেষ্ঠ সন্তান হিসাবে। তাদের কথা বিবেচনা করে শেখ মুজিবুর রহমানের আমলে 1972 সালের 5 সেপ্টেম্বর তৎকালীন সরকার একটি নির্বাহী আদেশ জারি করে, যেখানে 20% মেধা ও বাকি 80% মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা ও জেলা কোটার জন্য বরাদ্দ হয় সরকারি চাকরির ক্ষেত্রে। 4 বছর পর 1976 সালে জিয়াউর রহমানের সময় মোট কোটার 40% মেধা, 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং বাকি 10% জেলা ভিত্তিতে কোটা নির্ধারণ করা হয়। 1985 সালে এরশাদের শাসনামলে 45% মেধা এবং মুক্তিযোদ্ধাদের 30%, নারীদের 10% এবং উপজাতীয়দের জন্য 5% নির্ধারণ করা হয়। 1990 সালের পর থেকে মুক্তিযোদ্ধাদের আর চাকরিতে পাওয়া না গেলে তাদের দাবিতে শেখ হাসিনার সময় 1997 সালে মুক্তিযোদ্ধাদের সন্তানদের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু 2002 সালে খালেদা জিয়ার সরকার এই আদেশ বাতিল করে মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকার প্রার্থী থেকে নিয়োগের নির্দেশ দেয়। তবে এই নির্দেশনা বেশি দিন স্থায়ী হয়নি। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে পূর্বের সরকারের নির্দেশনা বাতিল করে এবং 2011 সালে সব থেকে বিশেষ পরিবর্তন আসে, আর তা হলো মুক্তিযোদ্ধার নাতি নাতনিদেরও 30% মুক্তিযোদ্ধা কোটায় অন্তর্ভুক্ত করা হয়। অবশেষে 21 জুলাই 2024 হাইকোর্টের কোটা সংস্কার রায়ের আগ পর্যন্ত বাংলাদেশের কোটার চিত্র ছিল 30% মুক্তিযোদ্ধা, 10% জেলা, 10% নারী, 5% ক্ষুদ্র ও নৃগোষ্ঠী, 1% প্রতিবন্ধী ও 44% মেধা। এবার সুদূর অতীতকে পিছনে ফেলে নিকটবর্তী অতীত নিয়ে আলোচনা করা যাক। ইউনেস্কো রিপোর্ট অনুযায়ী 2023 সালে বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমিয়েছে প্রায় 52,799 জন শিক্ষার্থী। 2024 সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ কোয়ার্টার লেবার ফোর্স সার্ভে 2024 অনুযায়ী জানুয়ারি-মার্চ 2024 রিপোর্টে দেশের মোট বেকার সংখ্যা 2.59 মিলিয়ন বা 25 লাখেরও বেশি। ইউনিভার্সিটি ওয়ার্ল্ড নিউজের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে চাকুরির অভাব, স্বজনপ্রীতি এবং যোগ্যতার ভিত্তিতে চাকুরির অভাবের কারণে শিক্ষার্থীরা দেশের বাহিরে পাড়ি জমাচ্ছে। তাছাড়া মেধার ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রেও কোটার জন্য চাকুরির সুযোগ খুবই ক্ষীণ, যেখানে সরকারি চাকুরির ক্ষেত্রে 56% কোটায় নিয়োগ দেওয়া হতো। তাছাড়াও বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে, বাংলাদেশ রেলওয়ে সহ 13 থেকে 20তম গ্রেডের চাকরিতে কোটায় নিয়োগের পরিমাণ ছিল আরও অনেক বেশি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট শাখা অনুযায়ী দেশের মুক্তিযোদ্ধার সংখ্যা 2,36,000-এর মতো, যা কিনা 1000 মানুষের মধ্যে মুক্তিযোদ্ধার সংখ্যা 1 থেকে 1.5 জন, যা দেশের জনসংখ্যার সর্বোচ্চ 0.15%, এবং এই 0.15% মুক্তিযোদ্ধার জন্য কোটার পরিমাণ 30%, অর্থাৎ 1000 সাধারণ মানুষের মধ্যে থাকা 1 থেকে 1.5 জন মুক্তিযোদ্ধার জন্য কোটার পরিমাণ 300। যেখানে দেশে লক্ষ লক্ষ বেকার আর হাজার হাজার মেধাবীরা দেশের বাহিরে চলে যাচ্ছে, তখন কোটার বৈষম্যে চাকরি পাচ্ছে না দেশের লক্ষ বেকার তরুণ। ঠিক এই
অবস্থায় চাকুরি প্রার্থীদের বৈষম্য দূর করতে সাধারণ শিক্ষার্থীরা শুরু করে কোটা সংস্কার আন্দোলন। 2018 সালে যখন এই আন্দোলন বড় আকার ধারণ করে, তখন 2018 সালের 11 এপ্রিল আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যখন কেউই কোটা চায় না তখন এই কোটা থাকবেই না। এরাও চায় না, কেউই চায় না, কারণ স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে কোনো কোটাই থাকবে না। জনপ্রশাসন মন্ত্রণালয় 2018 সালের 4 অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সকল চাকরিতে মেধাভিত্তিতে নিয়োগ হবে বলে পরিপত্র জারি করে। যদিও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে আগের মতোই কোটা বহাল ছিল, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কোটা সম্পূর্ণ বাতিল চায়নি এবং অনেকের মতে সরকারের এই কোটা পদ্ধতি সম্পূর্ণ বাতিল করা ছিল একটি অদূরদর্শী সিদ্ধান্ত। যেখানে প্রতিবন্ধী বা বিশেষ করে অনগ্রসরদের জন্যই ছিল এই বিশেষ ব্যবস্থা, সেখানে এমন ঢালাওভাবে কোটা পদ্ধতি সম্পূর্ণ বাতিল করা ঠিক হয়নি বলে মনে করেন অনেকেই। 3 বছর পর 2021 সালে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম তুষার সহ মোট 7 জন। এবং এবছর গত 5 জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা সহ অন্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত এবং পুনরায় 56-44 কোটা ফিরে আসে। বাতিল করা কোটা পদ্ধতি পুনরায় ফিরে আনার জন্য শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নাহিদ ইসলামের সমন্বয়ে কোটা আন্দোলন পুনরায় শুরু হয়। কোটা না মেধা, মেধা মেধা, কোটা প্রথা নিপাক যাক, মেধাবীরা মুক্তি পাক, এমন অনেক স্লোগানে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা আর সরকারের কাছে কোটা প্রথার সংস্কার চায় এবং 4টি দাবি উপস্থাপন করে, যা হলো 2018 এর পরিপত্র বহাল, অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিয়ে কেবল অনগ্রসর ও সুবিধা বঞ্চিতদের কথা বিবেচনা, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা অনুযায়ী নিয়োগ এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করা। কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলনে সরকারের নীরবতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ 7 কলেজের প্রতিনিধি সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নিয়ে আন্দোলন জোরালো করার প্রস্তুতি নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 4 জুলাই বৃহস্পতিবার সরকারি চাকরিতে কোটার পরিপত্র বাতিল সংক্রান্ত বিষয় নিয়ে উচ্চ আদালতে শুনানির দিন ধার্য করা হয়। তবে আপিল বিভাগে শুনানি তো ওই দিন হয়নি, বরং প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে বলেন, আন্দোলন করে কি হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করবেন? রায় না হয় দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আন্দোলন বহাল রাখে। এর মধ্যে তখন কোটা বাতিল আন্দোলনকে অযৌক্তিক বলেন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এরপরই 7 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচির ডাক দেয়। এভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, বিভিন্ন সড়ক বন্ধ ইত্যাদির মাধ্যমে চলতে থাকে 3 দিন প্রায়। 11 জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, রাস্তা বন্ধ করে আন্দোলন করলে ব্যবস্থা নেবে ডিএমপি। দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর, সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায়। এভাবে 1 থেকে 13 জুলাই পর্যন্ত বিভিন্ন সমাবেশ, মিছিল, ব্লকেটের মাধ্যমে চলতে থাকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন। কিন্তু এই আন্দোলন ভয়াবহ রূপ নেয় শেখ হাসিনার সংবাদ সম্মেলনে দেয়া এক বক্তব্যের মাধ্যমে। 14 জুলাই শেখ হাসিনার দেয়া এক বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? নাতিপুতিরাও পাবে, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এমন অবস্থায় দিবাগত রাত 12:15 দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহস্রাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে। আন্দোলন আরো বেগবান হয়ে ওঠে। শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ গড়বে সব মুক্তিযোদ্ধার নাতি। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ছাত্রদের বিষয় ছাত্ররাই বুঝবে, জবাব দিবে ছাত্রলীগ। পরবর্তীতে দেখা যায় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালায়, আহত হয় প্রায় 300 শিক্ষার্থী। 16 জুলাই ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ বাহিনী। এতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের সরাসরি গুলিতে নিহত হয় এবং সারা দেশের বিভিন্ন স্থানে নিহত হয় আরো অনেকে।
এরপর শিক্ষার্থীদের আন্দোলন তীব্র আকার ধারণ করলে সরকার দেশের সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ার নির্দেশ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পরের দিন 17 জুলাই ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য গায়েবানা জানাজা আদায় করে, কিন্তু এর মধ্যে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করে। এতে করে শিক্ষার্থীরা সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে। 18 জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের উপরে পুলিশ ও ছাত্রলীগ হামলা করে। সারা দেশে মারা যায় প্রায় 29 জন। বিটিভি ভবন, সেতু ভবন, মেট্রো রেল সহ বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হয়। সরকার সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। 19 জুলাই আন্দোলনের সুযোগ নিয়ে কতিপয় দুর্বৃত্তরা সরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ঘটায়। নরসিংদী জেলা থেকে পালিয়ে যায় বিপুল পরিমাণে কয়েদি। র্যাব, পুলিশ, ছাত্রলীগের আক্রমণে প্রায় 60 জন নিহত হয় এই দিন। এমনকি হেলিকপ্টার থেকে গুলি করা হয়। রাতে সরকার সারা দেশে কারফিউ জারি করে এবং 20 জুলাই দুদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কারফিউ বহাল থাকে, মারা যায় প্রায় 21 জন আন্দোলনকারী। আন্দোলনের বেশ কিছু সমন্বয়কে ধরে নেওয়া হয় ডিবি অফিসে। অবশেষে 21 জুলাই হাইকোর্ট কোটা নির্ধারণ করে দেয়। মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয়লিঙ্গী ওদের জন্য হচ্ছে 1 ভাগ। দেশে ওই দিনও প্রায় নিহত হয় 7 জন। এরপর 23 জুলাই হাইকোর্টের রায় অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা সংস্কার বিজ্ঞপ্তি প্রকাশ করে, কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে 16 জুলাই থেকে 23 জুলাই এই মাত্র 8 দিনে নিহত সংখ্যা দাঁড়ায় প্রায় 150 জন। এমন অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা তাদের কোটা সংস্কারের দাবি আদায় হলেও এই দাবিকে ঘিরে সরকার, পুলিশ, সেনাবাহিনী, ছাত্রলীগ যেভাবে শিক্ষার্থীদের উপরে হামলা চালায় ও প্রাণহানি হয়, তাতে তাদের এই কোটা সংস্কার কোনোভাবেই পরিতৃপ্তি দেয় না। তারা এই হত্যার বিচারের দাবি জানায়। পূর্বের থেকে কারফিউ কিছুটা শিথিল করা হলেও শুরু হয় নতুন তাণ্ডব। প্রতিনিয়ত বিরোধী দলীয় বিভিন্ন নেতাকর্মী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গণগ্রেপ্তার করা হয়। হাজার হাজার আন্দোলনকারীকে গ্রেপ্তার করে পুলিশ। দেয়া হয় শত শত মামলা। আন্দোলন থামাতে 28 জুলাই ডিবি অফিস থেকে 6 সমন্বয়কদের দিয়ে আন্দোলন থামানোর লিখিত পত্র পাঠ করানো হয়। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। কিন্তু এরপরেও দেশের বিভিন্ন জেলায় আন্দোলনকারীদের গ্রেপ্তার করতে থাকে পুলিশ। রাস্তায় সাধারণ মানুষদের ধরে ধরে মোবাইল ফোন চেক করে এবং এক পর্যায়ে গণহারে গ্রেপ্তার করতে থাকে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা সাধারণ শিক্ষার্থীদের গণহত্যা ও নিরীহ মানুষদের গ্রেপ্তারের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদী মিছিল বের করে। অন্যদিকে সরকার 31 জুলাই শোক দিবস পালনের ঘোষণা দেয়, কিন্তু সাধারণ শিক্ষার্থী তা প্রত্যাখ্যান করে। পুরো জুলাই মাস এভাবে চলতে থাকার পরে অগাস্টের 1 তারিখে আসে এই ছাত্র আন্দোলনের সবথেকে বড় কর্মসূচি। সরকার জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করে। 6 সমন্বয়কের ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়ার পরে তারা জানায় তাদের জোর করে আন্দোলন প্রত্যাহারের লিখিত পত্র পাঠ করানো হয়। আন্দোলনে নিহতদের হত্যার বিচারে সারা দেশে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় সাধারণ শিক্ষার্থীরা। আর আগামীকালকের পরে পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। অসহযোগ আন্দোলনের মধ্যে দেশের বিভিন্ন জেলায় আবার পুলিশ ও ছাত্রলীগ আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে হামলা চালায়। শিক্ষার্থীরা এ পর্যায়ে এক দফা দাবি করে সরকারের পদত্যাগ। এই পর্যায়ে এসে শেখ হাসিনা শিক্ষার্থীদের সাথে আলোচনা করার জন্য রাজি হন। তিনি জানান গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য খোলা আছে। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই। গণভবনের দরজা খোলা। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আলোচনা করতে অস্বীকার করেন। শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হওয়ার পরে শিক্ষার্থীরা মনে করেন এই স্বৈরাচার সরকারের সাথে আলোচনা করা সম্পূর্ণ অযৌক্তিক। এই দিনও সারা দেশে প্রায় 104 জন অধ্যয়নরত শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হয়। অন্যদিকে দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জে 13 পুলিশ সদস্য নিহত হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা সকল জেলা থেকে শিক্ষার্থীদের ও সাধারণ মানুষদের ঢাকায় আসার জন্য আহ্বান করেন। এতে সরকার আবার কঠোরভাবে কারফিউ জারি করে, সেনা মোতায়েন করে সারা দেশে। পাশাপাশি মোবাইল ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয় দেশব্যাপী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাক দেয় লং মার্চ টু ঢাকা। রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং সারা দেশের ছাত্র, নাগরিক, শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানান। আন্দোলনের 1 মাস 4 দিন পর 5 অগস্ট সারা দেশে যখন কারফিউ চলমান,
ইন্টারনেট বন্ধ, শত শত প্রাণহানি, তখন দেশের বিভিন্ন স্থানের সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ মানুষ চলমান কারফিউ ভেঙে দলে দলে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। এই দিনে সারা দেশে প্রায় 100-রও বেশি লোক সংঘর্ষে মারা যায়। এরই মধ্যে ঘটে বৈপ্লবিক ঘটনা। দুপুরের দিকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। পালাইছে রে খুনি বুবু পালাইছে, পালাইছে রে খুনি হাসিনা পালাইছে, পালাইছে রে স্বৈরাচারী পালাইছে। বুবু আমার ঘোমটা দিয়া গাড্ডি খাতা মাথায় নিয়া দেশটা ছেড়ে পালাইছে। ছাত্র সমাজ খেপা করে নিজের পায়ে কুড়াল মেরে ক্ষমতাটা এবার হারাইছে। পালাইছে রে খুনি বুবু পালাইছে, পালাইছে রে খুনি হাসিনা পালাইছে, পালাইছে রে স্বৈরাচারী পালাইছে। আমজনতার রক্ত চুষে ফেসে গেল অবশেষে কি যে আনন্দ, হাই হাই কি যে আনন্দ। বইছে ধরায় শান্তি নহর, চতুর্দিকে লাগা খবর আসলো বসন্ত, হাই হাই আসলো বসন্ত। উপচে পড়ে খুশির জোয়ার, বিজয় এলো আমজনতা। বুবু নাকি এবার ডরাইছে। পালাইছে রে খুনি বুবু পালাইছে, পালাইছে রে খুনি হাসিনা পালাইছে, পালাইছে রে স্বৈরাচারী পালাইছে। পাপের কলসি গেলে পুরে রয় না তো আর বেশি দূরে, অতীত খুঁজে পাই, হাই হাই অতীত খুঁজে পাই। পরকালে মহান রবে তিল পরিমাণ হিসাব নেবে, বাঁচার উপায় নাই, হাই হাই বাঁচার উপায় নাই। জায়গা মতো খাইলে ধরা হয়ে যাবে সর্বহারা। বুবু আমাদেরকে শিখাইছে। পালাইছে রে খুনি বুবু পালাইছে, পালাইছে রে খুনি হাসিনা পালাইছে, পালাইছে রে স্বৈরাচারী পালাইছে। এত সহজে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন তা ভাবতে পারেনি কেউ। সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং রাষ্ট্রপতির সাথে আলোচনা করে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানান। এভাবে দেশে 1 মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা কোটা আন্দোলন পরিণত হয় সরকার পতনের আন্দোলনে। আবু সাইদ মুক্ত সহ শত শত প্রাণহানিতে রেহাই পায়নি 4 বছরের শিশুও, রেহাই পায়নি নিজ ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা নিরীহ মানুষও। ধ্বংস হয়েছে রাষ্ট্রীয় সম্পদ, ক্ষতি হয়েছে হাজার হাজার ফ্রিল্যান্সারদের ক্যারিয়ার। কিন্তু বাংলাদেশ পেয়েছে নতুন এক বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ কি পারবে বিগত 53 বছরের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে? এটাই এখন সবার দেখার অপেক্ষা। তোর মনেতেই দেশের জন্য কোনো দরদ নাই, দেশের টাকায় দুধ কলায় পুষলাম খুনি রে। তুই যা রে যা, চইলা যা তুই অন্য দেশেতে। হাসিনা রে হাসিনা তুই অপরাধী রে, আমার রক্তে পাওয়া স্বাধীনতা দে ফিরাইয়া দে। আমার স্বাধীনতার সাথে খেলার অধিকার দিল কে? খুনি তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। হাসিনা রে হাসিনা তুই অপরাধী রে, আমার রক্তে পাওয়া স্বাধীনতা দে ফিরাইয়া দে। আমার স্বাধীনতার সাথে খেলার অধিকার দিল কে? খুনি তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। দে ফিরাইয়া দে, দে ফিরাইয়া দে, আমার ভোট দেওয়ার অধিকার দে ফিরাইয়া দে। দে ফিরাইয়া দে, দে ফিরাইয়া দে, আমার কথা বলার অধিকার দে ফিরাইয়া দে। তোর মিঠা কথায় দেশ গড়ার স্বপ্ন দেখিতাম, জীবন বাজিয়ে রেখে আমি মিছিলে যাইতাম। আন্দোলন করে তোরে ক্ষমতায় বসাইলাম, দেশের টাকায় তোর পোলাপান বিদেশ পড়াইলাম। এখন বিনা ভোটে জোর করে ক্ষমতায় আসছ রে, এত সব পেয়েও কি তোর কম ছিল রে? রোজ রাইতে এসে নূর হোসেন কানে কানে কয়, খুনি হাসিনা নিজের জন্য দেশের জন্য নয়। হাসিনা রে হাসিনা তুই অপরাধী রে, আমার রক্তে পাওয়া স্বাধীনতা দে ফিরাইয়া দে। আমার স্বাধীনতার সাথে খেলার অধিকার দিল কে? খুনি তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। হাসিনা রে হাসিনা তুই অপরাধী রে,
আমার রক্তে পাওয়া স্বাধীনতা দে ফিরাইয়া দে, আমার স্বাধীনতার সাথে খেলার অধিকার দিল কে? খুনি তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। দে ফিরাইয়া দে, দে ফিরাইয়া দে, আমার ভোট দেওয়ার অধিকার দে ফিরাইয়া দে, দে ফিরাইয়া দে, দে ফিরাইয়া দে, আমার কথা বলার অধিকার দে ফিরাইয়া দে, দে ফিরাইয়া দে, দে ফিরাইয়া দে, আমার বিচার চাওয়া পাওয়ার অধিকার দে ফিরাইয়া দে, দে ফিরাইয়া দে, দে ফিরাইয়া দে, আমার স্বাধীনতার অধিকার দে ফিরাইয়া দে। তোর নামের পাশে জননেত্রী আর তো মানায় না, তোর মিশা কথায় এখন তো আর মানুষ গলে না, তোর হুমকি ধামকিতে এখন জাতি ডরায় না, তোর ডাকে এখন আর কেউ রাস্তায় আসে না, এখন ক্রস ফায়ারে জ্বলে নিভে জীবন প্রদীপ রে, ঋণের বোঝায় জাতি এখন পৃষ্ঠ হচ্ছে রে, রোজ রাইতে এসে নূর হোসেন কানে কানে কয়, খুনি হাসিনা নিজের জন্য দেশের জন্য নয়, হাসিনা রে হাসিনা তুই অপরাধী রে, আমার রক্তে পাওয়া স্বাধীনতা দে ফিরাইয়া দে, আমার স্বাধীনতার সাথে খেলার অধিকার দিল কে? খুনি তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। হাসিনা রে হাসিনা তুই অপরাধী রে, আমার রক্তে পাওয়া স্বাধীনতা দে ফিরাইয়া দে, আমার স্বাধীনতার সাথে খেলার অধিকার দিল কে? খুনি তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। হাসিনা রে হাসিনা তুই অপরাধী রে, আমার রক্তে পাওয়া স্বাধীনতা দে ফিরাইয়া দে, আমার স্বাধীনতার সাথে খেলার অধিকার দিল কে? খুনি তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে।